Assalamu alaikum and good evening, dear students. I am Dr. Mirza Sharifudjaman, going to start today's class on acute complication of diabetes. আজকে আমরা যেটা পড়বো acute complication মধ্যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট সম্পর্কে জানবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য acute complication সম্পর্কে জানবো এবং সাবসিকুয়েন্টলি আমরা বাকি ডায়াবেটিসের যাবতীয় কমপ্লিকেশন প্লাস আদার যেসব প্রয়োজনীয় জিনিস আমরা আলোচনা করব। এগেইন আমরা ক্লাসটা সাজিয়েছি আন্ডার গ্রাজুয়েটদেরকে টার্গেট করে। আমাদের আন্ডার গ্রাজুয়েটে বেসিক যতটুকু জানতে হবে সেটুকু আমি এখানে আলোচনা করব। স্টুডেন্টরা যদি আমাদের এই ক্লাসটা বেসিক জিনিস একটু খেয়াল করি, আমরা ইনশাআল্লাহ মানে অন্তত কোনো জায়গায় আটকাবো না পরীক্ষাতে। আজকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট ডেফিনিশন যদি আমরা বলতে চাই, তো দুটার মধ্যে ওভারল্যাপিং আছে অনেক কিছু। যে জিনিসটুকু যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে ডায়াবেটিস মানে হলো আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস থাকবে, কিটোসিস থাকবে এন্ড অ্যাসিডোসিস থাকবে। এই তিনটা জিনিস যখন একত্রে থাকবে সেটাকে আমরা বলবো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটস, তার মানে সেখানে খুব হাইপারগ্লাইসেমিয়া থাকবে, অসমোলারিটি বেশি থাকবে এবং এর সাথে পেশেন্টের কিটোঅ্যাসিডোসিস থাকবে না। তাহলে এই হলো দুটার মধ্যে বেসিক পার্থক্য। আর একটু পার্থক্য আমরা সাবসিকুয়েন্টলি জানবো যাতে আমাদের ম্যানেজমেন্ট সুবিধা হয়। নেক্সট আমাদের যে দুটার যে প্যাথোফিজিওলজি যদি চিন্তা করি, দুটার মধ্যে বেসিক যে প্যাথোফিজিওলজি সেটা হচ্ছে হলো ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং কাউন্টার রেগুলেটরি হরমোনের এক্সেস। ইনসুলিন ডেফিসিয়েন্সি এটা হতে পারে রিলেটিভ বা অ্যাবসোলিউট, এটা কেমন করে কি করে আমরা একটু পরে প্যাথোজেনেসিসের ডিটেইল জেনে ফেলবো। তো আমরা একটু বায়োকেমিস্ট্রি থেকে শুরু করি। আমরা যদি বায়োকেমিস্ট্রিটা রিভিউ করি, আমাদের এর মধ্যে টোটাল প্যাথোজেনেসিস, সিমটম, ট্রিটমেন্ট সবকিছুর মধ্যে আছে। জাস্ট আমরা যদি গ্লুকোজ মেটাবলিজমটাকে একটু রিভিউ করতে পারি, আমরা একটু মনে করার চেষ্টা করি যে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে আমরা খুব সুন্দর করে পড়েছি জিনিসগুলা, যে আমাদের গ্লুকোজের সোর্সটা কি। আমরা একটা ডায়েট থেকে আসে, গ্লাইকোজেন থেকে ভেঙে আসে, আর নন কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। মানে আমাদের বেসিক সোর্স এগুলা যে চারটা, যে গ্লাইকোজেনোলাইসিস হয়, গ্লুকোনিওজেনেসিস হয়, ডায়েটারি সোর্স থেকে। এটা ইউজ হয় কেমন করে? আমাদের গ্লুকোজ যখন বেশি থাকে সেটা গ্লাইকোজেন হিসাবে স্টোর হয় লিভারে, মাসেলে এবং কিছু আদার টিস্যুতে। এটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে ইউজ হয়। এটা আদার পেন্টোজ ফসফেট পাথওয়ে বা হেক্সোজোম শান্টের মাধ্যমে অন্যভাবে ইউজ হয়। এছাড়া এখান থেকে নন কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট হিসাবে ডিপোজিট থাকতে পারে। গ্লুকোজ থেকে ডিরেক্টলি প্রোটিন তৈরি হয় না, তবে কিছু প্রিকারসার তৈরি হয় যেখান থেকে সিনথেসিসে হেল্প করে, গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোপ্রোটিন সিনথেসিসে হেল্প করে। আচ্ছা, এখন আমাদের যে গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে হলো পাইরুভেট। সেই পাইরুভেট থেকে অক্সিজেনের প্রেজেন্ট যদি থাকে, সেটা পাইরুভেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, যেটা টিসিএ সাইকেলের মাধ্যমে ইউজ হয়। এছাড়া যদি অক্সিজেন না থাকে, পাইরুভেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে এটা মানে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে এখান থেকে ল্যাকটেট তৈরি হয়। আচ্ছা, পাইরুভেটের আরেকটা ফেট হলো পাইরুভেট কার্বক্সিলেজের মাধ্যমে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। আমরা যদি সাইট্রিক অ্যাসিড সাইকেলের কথা একটু চিন্তা করি, সাইট্রিক অ্যাসিড সাইকেলে প্রথম রিঅ্যাকশনটা হলো এই অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটেট দুইটা মিলে সাইট্রেট তৈরি করে, যেটা আলটিমেটলি আবার অক্সালো অ্যাসিটেট রিগেইন করে। এই অক্সালো অ্যাসিটেটের সোর্স একদিক হলো পাইরুভেট থেকে, আর একদিক হলো সাইট্রিক অ্যাসিড সাইকেলের এন্ড প্রোডাক্ট হিসেবে আসে। এটা কেন আমরা একটু পরে বুঝতে পারবো যে গুরুত্বটা কি। অ্যাসিটাইল কোয়ের আরো কিছু সোর্স আছে, কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাটি অ্যাসিড থেকে আসতে পারে। তাহলে অ্যাসিটাইল কোয়ের আমাদের সোর্স হচ্ছে হলো কার্বোহাইড্রেট, ফ্যাট এবং কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এখন আমাদের ইনসুলিনের রোলটা কি এখানে? ইনসুলিন যে কাজগুলো করে, ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে স্টোর করে, গ্লুকোজের ইউটিলাইজেশন বাড়ায় আদার পাথওয়েতে,
গ্লুকোজকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে ইউজ করে, যেটা এই পাইরুভেটের ফার্দার অক্সিডেশন মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি, অক্সালোঅ্যাসিটেট তৈরি এটা কাজ করে। এবং সে কি করছে, অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে। একটু বাদ পড়ে গেছে। ফ্যাটি অ্যাসিড মানে গ্লুকোজকে নন কার্বোহাইড্রেট হিসাবে স্টোর করে। এটা হলো ইনসুলিনের কাজ। এছাড়া সে কিছু ইনহিবিটর পাথওয়ে করে। আমরা যদি খেয়াল করি এখানে যে সে গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করে, সে গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করে এবং লাইপোলাইসিসকে ইনহিবিট করে, মানে ফ্যাট ব্রেকডাউন হচ্ছে না। তাহলে আমরা নেট ইফেক্ট যেটা পাচ্ছি যে গ্লুকোজ ইউটিলাইজড হচ্ছে এবং নতুন করে গ্লুকোজ তৈরি হচ্ছে না। নেট ইফেক্ট হচ্ছে হলো ব্লাড সুগার কমে আসছে, নর্মাল হয়ে যাচ্ছে। এখন এই হলো আমাদের নর্মাল ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। যদি ইনসুলিন না থাকে তার কি হবে আমরা খেয়াল করি। ইনসুলিন যদি না থাকে জাস্ট উল্টা অ্যাকশন গুলো হবে, মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করবে, পাইরুভেট বা আদার নন কার্বোহাইড্রেট থেকে নতুন করে গ্লুকোজ তৈরি হবে। তার মানে হচ্ছে হলো গ্লুকোজ বেড়ে যাচ্ছে, যে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে, একই সাথে এক্সট্রিম লাইপোলাইসিস হচ্ছে। লাইপোলাইসিসে ফ্যাটি অ্যাসিড আসছে, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে প্রচুর পরিমাণ। প্রোটিওলাইসিস হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড থেকে পাইরুভেট হয়ে দিকে হচ্ছে, আর একটা হলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেগুলো, সেগুলো থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। তার মানে অনেক দিক থেকে অ্যাসিটাইল কোয়ে, প্রচুর পরিমাণে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটু বায়োকেমিস্ট্রি আবার রিভিউ করি, যে একটা গ্লুকোজ থেকে তৈরি হয় 2টা অ্যাসিটাইল কোয়ে মাত্র, কিন্তু আমাদের বডিতে যেসব ফ্যাটি অ্যাসিড আছে তা থেকে মিনিমাম 8 অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তার মানে লাইপোলাইসিস যদি হয় হিউজ অ্যামাউন্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আর অক্সালোঅ্যাসিটেটের একটা সোর্স বলছিলাম টিসিএস সাইকেল, সেটা ঠিক আছে। আরেকটা বলছিলাম পাইরুভেট। ইনসুলিনের অভাবে সেই পাইরুভেটের থেকে যে অক্সালোঅ্যাসিটেট আসছিল সেটা কমে গেল। তাহলে আমাদের নেট ইফেক্ট হচ্ছে কি, অক্সালোঅ্যাসিটেট কম এবং অ্যাসিটাইল কোয়ে পরিমাণটা আনডিউলি বেশি। তাহলে সেই অ্যাসিটাইল কোয়েটা কোথায় যাবে? সেই অ্যাসিটাইল কোয়ে উইল কনডেন্স টু ফর্ম অ্যাসিটোঅ্যাসিটেট। পাথওয়েটা একটু ডিফারেন্ট, আমরা মানে সহজীকরণ করেছি একটু। সেই অ্যাসিটোঅ্যাসিটেট যখন ফার্দার ডিহাইড্রোজিনেটেড হয় বিটা হাইড্রোক্সিবিউটারেট এবং ডিকার্বক্সিলেটেড হয়ে তৈরি করে অ্যাসিটোন। দিস থ্রি টুগেদার ইজ কল্ড কিটোন বডিজ। তার মানে যদি ইনসুলিন না থাকে, মানে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি থাকে, প্রচুর পরিমাণ লাইপোলাইসিস হইতে হবে এবং কিটোন বডি তৈরি হবে। এই তিনটা কিটোন বডির মধ্যে অ্যাসিটোঅ্যাসিটেট এবং বিটা হাইড্রোক্সিবিউটারেট আর অ্যাসিডিক ইন নেচার, এরা বডির পিএইচ চেঞ্জ করার চেষ্টা করবে। আমরা সাবসিকুয়েন্টলি আসছি কি করবে। আর অ্যাসিটোনটা হচ্ছে হলো গ্যাসিয়াস সাবস্টেন্স, এটা লাং দিয়ে বের হয়ে যায়। আমরা সিম্পটমে দেখবো যে অ্যাসিটোন ব্রিথ পাই আমরা। ফার্দার কি হচ্ছে, এই যে কিটো অ্যাসিড যেটা যোগ হলো আমাদের বডির বাফার সিস্টেম এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। বডির বাফার অনেক বাফার আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার আমাদের হলো বাইকার্বনেট বাফার, যেখানে বাইকার্বনেট থাকে বেস হিসাবে এবং কার্বনিক অ্যাসিড থাকে অ্যাসিড হিসাবে। বেসিক্যালি কার্বনিক অ্যাসিড ইজ দ্য ডিজলভড কার্বন ডাইঅক্সাইড। সে কি করবে, যখন অ্যাসিড যোগ হবে এই বাইকার্বনেট এটাকে নিউট্রালাইজ করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা প্রপোর্শনেটলি বাড়িয়ে দিবে। এটা হলো আমাদের ইউজুয়াল যে নর্মাল একটা সার্টেন লিমিটের মধ্যে এই রেশিওটা মোটামুটি ঠিক থাকবে এবং অ্যাসিড উইল বি নিউট্রালাইজড, কোনো প্রবলেম হবে না। মানে কিটোন বডি তৈরি হচ্ছে, বডিতে কিটোন বডি আছে, এটা ইউরিনেও কিটোন বডি আছে। দিস ইজ কিটোসিস, নট অ্যাসিডোসিস। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা খুবই ভুল করি, প্রায়ই ভুল করি। একটা ডায়াবেটিক রোগীর ইউরিনে কিটোন বডি পেয়েছি মানে কিটো অ্যাসিডোসিস বলে আমরা অস্থির হয়ে যাই। ইটস নট লাইকলি, কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস, ইভেন ফাস্টিং কন্ডিশন, ইভেন ইন প্রেগনেন্সি, পেশেন্ট মে হ্যাভ কিটোসিস অ্যান্ড কিটোনিউরিয়া। দিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কিটো অ্যাসিডোসিস। এই কথাটুকু আমাদের ভুল করলে চলবে না, যে কিটোসিস এবং কিটো অ্যাসিডোসিস সেম না। এই কিটোসিস যখন আনডিউলি এক্সেস তৈরি হবে তখন কি হবে, এই যে আমরা একটু বলছিলাম বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফারের বাইকার্বনেট বেশি বেশি ইউজ হয়ে যাবে। তার মানে বাইকার্বনেট কমে যাবে, বেস ডেফিসিট হবে এবং অ্যাসিড এক্সেস হবে, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। নেট ইফেক্ট কি, তার হাইড্রোজেন আয়নও বেড়ে যাবে। তার মানে এক্সেস কিটো অ্যাসিড যখন তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়ন বেড়ে যাচ্ছে। দিস ইজ কিটো অ্যাসিডোসিস, ডায়াবেটিস উইথ কিটো অ্যাসিডোসিস। সাবসিকুয়েন্ট চেঞ্জ গুলো যেটা হবে, আমাদের জাস্ট এই প্যাথোলজি বুঝলে, এটুকু যদি আমরা বুঝতে পারি এর মধ্যে সিমটম আছে, এর মধ্যে ইনভেস্টিগেশন আছে, এর মধ্যে ট্রিটমেন্ট আছে, জাস্ট এইটুকু যদি আমাদের স্টুডেন্টরা যদি খেয়াল করো, তোমরা এখান থেকে তোমার টোটাল কিটো অ্যাসিডোসিস জাস্ট এই স্লাইডে পড়া শেষ। খেয়াল করো, আমাদের এটা একটা সেল, বডির সব সেলের মধ্যে পটাশিয়াম থাকে স্টোরড। এই অ্যাসিডের যখন ব্লাডে যখন অ্যাসিড বাড়ে, ইট এক্সচেঞ্জ উইদিন দ্য সেল, বডির এটা একটা বাফার, এটাও একটা বাফার সিস্টেম, যে
অ্যাসিডকে নিউট্রাল করার চেষ্টা করে। কি হয়, এই হাইড্রোজেন সেলের মধ্যে ঢুকে যায়, ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম, পটাশিয়াম সেলের বাইরে চলে আসে। তাহলে ব্লাডে যেহেতু পটাশিয়াম এক্সেস হয়ে যাচ্ছে, পেশেন্ট উইল হ্যাভ হাইপারক্যালেমিয়া। ঠিক আছে, তার মানে অ্যাসিডোসিসের ফার্স্ট ইফেক্ট যেটা হচ্ছে হাইপারক্যালেমিয়া হচ্ছে। এই হাইপারক্যালেমিয়ার ইফেক্টটা কি হবে, যখন পটাশিয়াম বেড়ে যাচ্ছে তার জন্য মাসল ক্র্যাম্প হয়, মাসল উইকনেস, ইভেন প্যারালাইসিস হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, প্যারালাইটিক আইলিয়াস হতে পারে। এই পটাশিয়াম, এক্সেস পটাশিয়াম যখন, আর আমরা আগেই বলেছি যে ডিকেতে গ্লুকোজ এক্সেস, বেসিক প্যাথোলজি ইনসুলিন নাই, তার জন্য গ্লুকোজ এক্সেস, তারা কি হবে, কিডনিতে এক্সক্রিট হবে। কিডনিতে যখন এক্সক্রিট হবে, একটা পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, গ্লুকোজ যখন বের হচ্ছে, গ্লুকোজ ইজ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সুতরাং সে এর সাথে পানি নিয়ে যাবে। তার মানে গ্লুকোজ যখন লস হবে তখন সাথে পানি নিয়ে যাবে। আরেকটা জিনিস আমরা জানি, আমরা মানে যখন কোনো কিছু কিডনি দিয়ে বেশি পানি পাস করে তার নাম হলো ডায়োরিসিস, এটুকু আমরা জানি। এবং ডায়োরিসিসের ধরনটা আমরা যদি একটু বায়োকেমিস্ট্রি রিভিউ করি, দুই ধরনের, একটা হলো ওয়াটার ডায়োরিসিস আর একটা হলো অসমোটিক ডায়োরিসিস। ওয়াটার ডায়োরিসিস কি, বেশি পানি খেয়েছি বেশি পানি বের হয়ে যাবে। আর অসমোটিক ডায়োরিসিস কি, যদি কোনো একটা অসমোটিক লোড থাকে ইউরিনের মধ্যে, সে জোর করে পানি ধরে নিয়ে যাবে। দুটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে, এটা আমাদের স্টুডেন্টরা খেয়াল করো, যে ওয়াটার ডায়োরিসিস শুধু ওয়াটার বের হবে, অসমোটিক ডায়োরিসিস সাথে সলিউট বের হবে, মানে গ্লুকোজ বের হবে, পানি বের হবে, সাথে সলিউট নিয়ে যাবে, সোডিয়াম লস হবে। তাহলে আমাদের ইফেক্টটা কি হচ্ছে, যখন এই গ্লুকোজ এবং পটাশিয়াম এবং কিটোন বডি একই সাথে কিটো অ্যাসিড গুলো বের হয়, যখন বের হচ্ছে তখন আমাদের ইফেক্টটা কি হচ্ছে, বডি থেকে যেহেতু বেশি পানি বের হচ্ছে, পলিউরিয়া হবে, পেশেন্ট উইল বি ডিহাইড্রেটেড, ইভেন কখনো কখনো এত বেশি লস হয় যে পেশেন্ট উইল গো ইনটু শক এবং ওয়েট লস। সাধারণভাবে চিন্তা করি, আমাদের 1 লিটার পানির ওজন হলো 1 কেজি, তাই না? কারণ পানির অসমোলারিটি, পানির স্পেসিফিক গ্র্যাভিটি 1। কেউ যদি 1 লিটার প্রস্রাব করে তার 1 কেজি ওজন লস হবে। একদিনে যদি 2-3 লিটার প্রস্রাব বের হয়, হঠাৎ করে তার 2-3 কেজি, সেই পরিমাণ পানি যদি না খায়, 2-3 কেজি ওয়েট লস, খুব র্যাপিড ওয়েট লস হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি এই যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন যেটা এক্সেস ছিল, এরা কি করছে, ব্রেনের উপর কাজ করছে, ব্রেন ফাংশন অল্টার করছে এবং রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করছে। তার জন্য কি হচ্ছে, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হওয়ার জন্য পেশেন্টের হবে হাইপার ভেন্টিলেশন, এবং যখন এক্সেস ব্রিদিং হবে তখন ওই যে সাথে অ্যাসিটন, আমরা একটু আগে বললাম অ্যাসিটন তৈরি হয়, দ্যাট উইল গো উইথ এক্সপিরেশন। তার মানে তার হাইপার ভেন্টিলেশন হবে এবং সেটার সাথে অ্যাসিটনের গন্ধ থাকবে। আর যখন অ্যাসিডটা অনেক বেশি তৈরি হয় বা বাইকার্বনেট অনেক বেশি ডেফিসিট হয়, অ্যাসিড অনেক বেশি তৈরি হয়, এক্সেস অ্যাসিড মানে অ্যাসিডোসিস উইল কজ কনফিউশন কমা। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি, দিস আর দ্য সিমটমস অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। জাস্ট তাহলে এই জিনিসটুকু যদি আমরা মাথায় রাখি, আমাদের দেখেন যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সিমটম একদম অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আশা করছি কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা যখন সাবসিকুয়েন্টলি পড়বো, দেখি আমরা ইনভেস্টিগেশন যদি চিন্তা করি, কি কি ইনভেস্টিগেশন করব। দেখেন এখানে প্রবলেমটা কি, গ্লুকোজ বেড়ে যাচ্ছে, আমরা গ্লুকোজ দেখবো। কিটো অ্যাসিড তৈরি হচ্ছে, আমরা ইউরিনে এবং ব্লাডে কিটোন বডি দেখতে পারি। তার অ্যাসিড বেস ডিসঅর্ডার হচ্ছে, তার জন্য আর্টেরিয়াল ব্লাড গ্যাস দেখবো। তার ইলেকট্রোলাইট অল্টারড হচ্ছে, তার জন্য আমরা ইলেকট্রোলাইট দেখবো। তার যখন শকে চলে যাচ্ছে তার মাল্টি অর্গান ফেলিওর হয়, জন্য আমরা রেনাল ফাংশন দেখবো, প্রয়োজনে ইসিজি করবো। তাহলেই আমাদের ইনভেস্টিগেশন শেষ। ইনভেস্টিগেশন আলাদা করে কষ্ট করে মুখস্থ করার কিছু নেই। কেন হয় এই পুরো জিনিসগুলো আমরা একটু পরে দেখবো, যে স্ট্রেস, যে কোনো স্ট্রেস ইনফেকশন দিয়ে হতে পারে। তার মানে আমরা যদি ইনফেকশন সাসপেক্ট করি, আমরা ইনফেকশন স্ক্রিনিং করব। এই তো ইনভেস্টিগেশন শেষ। ট্রিটমেন্ট জাস্ট এখানেই আছে, আমরা একটু পরে আলোচনায় আসছি। জাস্ট এইটুকু মনে রাখলে আমাদের সব পড়া শেষ। জাস্ট এতক্ষণ যেটা বললাম এটা হলো আমাদের বোঝার জন্য, কিন্তু রিটেন পরীক্ষায় আসে এটা। রিটেন পরীক্ষা তো আর ওরকম করে ধাপে ধাপে করা যাবে না, সেজন্য একটা কিতাবি প্যাথোজেনেসিস দিলাম, জাস্ট এটা রিটেনে লেখার জন্য। একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি মে বি অ্যাবসোলিউট অর রিলেটিভ। আমাদের একটু আগে যেটা বুঝিয়েছি যে আমাদের যদি কিটোঅ্যাসিডোসিস তৈরি হইতে হয়, তার এক্সট্রিম লাইপোলাইসিস হইতে হবে। সামান্য পরিমাণ ইনসুলিন যদি থাকে, তার এই আনরিস্টোরড যে লাইপোলাইসিস, দ্যাট উইল বি প্রিভেন্টেড। তার মানে সামান্য পরিমাণ ইনসুলিনও যদি অবশিষ্ট থাকে কারো, বা এটা এক্সোজেনাস হোক এন্ডোজেনাস হোক, পেশেন্টের বেশি লাইপোলাইসিস হবে না, পেশেন্টের কিটোঅ্যাসিডোসিস হবে না।
তার মানে আমরা এক কথাই বলতে পারি যখন অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তখনই শুধুমাত্র কিটোঅ্যাসিডোসিস হবে। এজন্য টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে কিটোঅ্যাসিডোসিস ইজ এক্সট্রিমলি রেয়ার আনলেস ইন ভেরি অ্যাডভান্স স্টেজ, যখন তার কোনো ইনসুলিন স্টোর থাকছে না, মানে এক্সজস্টেড হয়ে যাচ্ছে, সেকেন্ডারিলি এক্সজুশন হবে এবং তারা যখন কমপ্লিটলি ইনসুলিন ডিপেন্ডেন্ট হবে তখনই শুধুমাত্র ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। আচ্ছা, তো আমরা দেখি কি হবে যখন অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হবে। আমাদের তিনটা মেটাবলিজম এফেক্টেড হবে, লাইপোলাইসিস, প্রোটিওলাইসিস এবং গ্লুকোজ মেটাবলিজম। কি হবে? লাইপোলাইসিস বেড়ে যাওয়ার জন্য আমরা একটু আগে দেখালাম যে কিটোন বডি বেড়ে যাবে, কিটোঅ্যাসিডোসিস হবে, তার জন্য অ্যালকালি রিজার্ভ কমবে, দ্যাট মিন্স কিটোঅ্যাসিডোসিস। প্রোটিন ব্রেকডাউন বেড়ে যাবে, তার মানে পেশেন্ট ওয়েস্টিং হবে এবং এখান থেকে গ্লুকোনিওজেনিক সাবস্টেন্স তৈরি হবে বেশি, তার জন্য গ্লুকোনিওজেনেসিস হবে। এক্সেস গ্লাইকোজেনোলাইসিস হবে, একটু আগে আমরা দেখালাম। তাহলে গ্লাইকোজেনোলাইসিস হওয়া, গ্লুকোনিওজেনেসিস হওয়া, গ্লুকোজ ইউটিলাইজেশন কমে যাওয়া, তিনটা মিলে হাইপারগ্লাইসিমিয়া হবে। হাইপারগ্লাইসিমিয়ার জন্য গ্লাইকোসুরিয়া হবে, দ্যাট উইল কজেস অসমোটিক ডায়াউরিসিস, তার মানে ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট লস করবে সাথে, তার সাথে ডিহাইড্রেশন হবে এবং রেনাল ফাংশন, পেশেন্ট শকে যাবে, রেনাল ফাংশন হবে। এই যে পরিমাণ পানি লস হচ্ছে, যদি সেই পরিমাণ পানি রিপ্লেস করা না হয় তাহলে কি হচ্ছে? সিলেক্টিভলি পানি লস হচ্ছে, সলিড রয়ে যাচ্ছে, তার মানে ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে। আর দেখেন যখন রিলেটিভ ইনসুলিন মানে ইনসুলিন কম পরিমাণ থাকে, কিছু পরিমাণ হলেও আছে, সেখানে অ্যাবনর্মাল লাইপোলাইসিস হয় না, যার জন্য কিটোজেনেসিস হয় না। তার মানে এইটুকু কমন বোথ হাইপারঅসমোলার স্টেট এবং ডিকে। আর লাইপোলাইসিস যখন এক্সেস হয় সেখানে ডিকে হয়, যেখানে হয় না সেটাতে হাইপারঅসমোলার স্টেট হয়। তাহলে দিস ইজ দ্য প্যাথোজেনেসিস, যেটা আমাদের রিটেনে লেখার জন্য, এটা খেয়াল করবা, এটা করলে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কেন হচ্ছে ডিকে? আগে বলেছি ডায়াবেটিস রোগীদেরই হবে। এদের যদি ইনফেকশন হয়, যদি তার ইনসুলিন থেরাপি হঠাৎ করে পেশেন্ট বন্ধ করে দিচ্ছে, অথবা যদি অন্য কোনো স্ট্রেস যেমন মায়োকার্ডিয়াল ইনফারশন, প্যানক্রিয়াটাইটিস, সার্জারি, প্রেগন্যান্সি, cerebrovascular accident, these are all stress that leads to increased counter regulatory hormone, যেটা লাইপোলাইসিস বাড়িয়ে দিবে। এছাড়া কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের কিটোজেনেসিসকে প্রেসিপিটেট করে, কর্টিকোস্টেরয়েডস, থায়াজাইডস, কিছু সিম্পাথোমাইমেটিক এজেন্ট। তাহলে এই যে ওষুধগুলো আমাদের কিটোঅ্যাসিডোসিসকে প্রেসিপিটেট করে। কমন সিনারিও যেটা হয়, পেশেন্টের যে কোনো কারণে ইনফেকশন হলে, আনকন্ট্রোল পোরলি কন্ট্রোল ডায়াবেটিস, ইনফেকশন হয়, ইনফেকশন হলে পেশেন্ট অ্যানোরেক্সিক হয়, পেশেন্ট মনে করে যে আমি তো খাচ্ছি না, কিন্তু তাহলে ইনসুলিন বন্ধ করে দিব, পেশেন্ট ইনসুলিন বন্ধ করে দেয়, তখন এই উল্টা সমস্যাগুলো হয়। কিন্তু আসলে যখন ইনফেকশন স্ট্রেস হয়, রাদার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, বিকজ অফ কাউন্টার রেগুলেটরি হরমোন বেড়ে যায়। এজন্য ইনসুলিন কখনোই আসলে বন্ধ করা উচিত নয়, মিনিমাম হলেও অ্যাটলিস্ট বেজাল ইনসুলিন চালু রাখা উচিত। এটা আমরা যখন ইনসুলিন কাউকে প্রেসক্রাইব করব, অবশ্যই বলে দিব যে কোনো অবস্থাতে ইনসুলিন বন্ধ করবে না, মিনিমাম হলেও চলবে, যদি না হাইপোগ্লাইসিমিয়া হয়। সেটা আমরা পরে রিভিউ করব ট্রিটমেন্ট। তো যে জিনিসটুকু আমাদের আরেকটু ইম্পর্টেন্ট, যে ডিকেএ যেটা, এটা খুব র্যাপিডলি এভলভ হয়, খুব দ্রুত। যখন ইনসুলিন অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি হচ্ছে, খুব দ্রুত লাইপোলাইসিস হচ্ছে, উইদিন 24 আওয়ার্স। পেশেন্ট আগে কমপ্লিটলি ভালো, একদিনের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে প্রেজেন্ট করতে পারে। বাট হাইপারঅসমোলার স্টেট ইউজুয়ালি যেটা হয় টাইপ 2 ডায়াবেটিসে হয়, এবং দীর্ঘকাল ধরে পেশেন্টের ডিহাইড্রেটেড হইতে 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 একসময় হাইপারঅসমোলার স্টেট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। সিমটম আমাদের আগের আলোচনায় চলে আসছে, পলিউরিয়া, পলিরিপসিয়া, ওয়েট লস। কিছু নন স্পেসিফিক সিমটম হয়, ভমিটিং, নশিয়া, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন হতে পারে ডিহাইড্রেশনের জন্য, মেজেন্টেরিক ভাস্কুলার ইসকিমিয়া হয়, যার জন্য অল্টারড মেন্টাল স্টেট হয়, সেটা আমরা আগেই বলে ফেললাম। যদি আমরা এক্সামিন করি, তার ডিহাইড্রেশন পাবো, হাইপোটেনশন পাবো, যদি এক্সট্রিম মানে হয় পেশেন্ট শকে যাবে, সেক্ষেত্রে শকের ফিচার পাবো, যে কোল্ড এক্সট্রিমিটি, ট্যাকিকার্ডিয়া, হাইপোথার্মিয়া। এছাড়া যখন মেন্টাল স্টেট অল্টার্ড হবে, আমরা সেই তার এভিডেন্স গুলা পাবো আমরা। ব্যাস, এটা আমাদের এক্সামিনেশন। ল্যাব টেস্ট আমাদের আগের সেই হয়ে গেছে, যে আমাদের ব্লাড সুগার দেখবো, যেহেতু কিটোন বডি তৈরি হচ্ছে আমরা কিটোন বডি দেখবো, যেহেতু তার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হচ্ছে আমরা ইলেকট্রোলাইট গুলা দেখবো, যখন শক হচ্ছে তার আমরা রেনাল ফাংশন দেখবো, যেহেতু অ্যাসিডোসিস হচ্ছে আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব, এবং যদি তার ইনফেকশন যদি সাসপেক্ট করি, রুটিনলি আসলে একটা ইনফেকশন স্ক্রিনিং করব, যে ব্লাড কাউন্ট, ব্লাড এন্ড ইউরিন কালচার, সিআরপি, চেস্ট এক্সরে, যেমন করে আমরা সন্দেহ করি সেই অনুযায়ী আমরা
ফার্দার ইনভেস্টিগেশন করবো ইনফেকশনের। ফাইন্ডিংস এর মধ্যে আসলে এগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমাদের কয়েকটা বেসিক জিনিস জানা দরকার। আমরা এতটুকু জানি যে কোনো স্ট্রেসে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, সুতরাং খুব কমনলি ডায়াবেটিক কিটোসিটোসিসে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যায়। আপ টু 15,000 টোটাল কাউন্ট, এটা সিম্পল স্ট্রেসে হতে পারে উইদাউট ইনফেকশন। তার মানে যে 15,000 এত কাউন্ট বেশি বলেই আমরা যে অস্থির হয়ে যাবো তার ইনফেকশন হচ্ছে, নট লাইকলি। বাট if it is more than 25,000, it's unequivocally proves that there is infection. Whatever may be the source, whatever may be the site. 25,000 এর বেশি থাকলে আমরা নিশ্চিত হব ইনফেকশন আছে, 15,000 এর নিচে থাকলে আমরা ধরে নেব যে ইনফেকশন নাই। দুটার মাঝামাঝি থাকলে এটা হইতেও পারে, নাও থাকতে পারে, আমরা ইভ্যালুয়েট করব। সেরাম সোডিয়ামের ব্যাপারে এটাও আসলে আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটা বেসিক জিনিস জেনে রাখি যে সিউডো হাইপোনাট্রিমিয়া হয়, সুগার যখন বেশি থাকে সোডিয়াম শুড বি লো, কারণ আমাদের ক্যালকুলেশন হিসাব আছে যে ওয়াটার সলিউটের পরিমাণ কমে যাচ্ছে, যার জন্য সোডিয়াম কম আসতে পারে, এটা নরমাল এক্সপেক্টেড। কিন্তু যদি এক্সট্রিম ডিগোজ থাকার পরেও যদি ব্লাড সোডিয়াম বেশি থাকে, তার ইন্ডিকেট করে সেভিয়ার ডিহাইড্রেশন, মানে অনেক বেশি পানি লস হয়ে গেছে, মানে রিলেটিভ প্রপোর্শন অফ ওয়াটার লস বেশি হয়েছে। পটাশিয়াম কি হয়, একটু আগে আমরা বললাম যে পটাশিয়াম, সেরাম পটাশিয়াম বেশি থাকতে পারে বিকজ অফ অ্যাসিডোসিস, বিকজ অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটুকু আমরা একটু আগে দেখালাম যে সেল থেকে বের হয়ে ব্লাডে আসছে, সেটা কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে বডি থেকে পটাশিয়াম আসলে লস হচ্ছে, যদিও সেরাম পটাশিয়াম বেশি দেখাচ্ছে, এটা ফলসলি। তার মানে আমরা কি বলবো যে বডি পটাশিয়াম ডিপ্লেটেড, বাট সেরাম পটাশিয়াম উইল বি হাই, মানে দেয়ার ইজ হাইপারক্যালেমিয়া ডিউ টু অ্যাসিডোসিস অ্যান্ড ইনসুলিন ডেফিসিয়েন্সি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন ডিহাইড্রেশন কারেকশন করবো, সাথে সাথে এটা পটাশিয়ামটা খুব দ্রুত ড্রপ করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেজন্য পটাশিয়াম ম্যানেজমেন্ট খুব জরুরি। অ্যামাইলেজের একটা জিনিস আমাদের জানা দরকার, যে একটা প্যানক্রিয়াটাইটিস থেকে ডিকে হইতে পারে, ডিকে থেকে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে রেয়ার, কিন্তু প্যানক্রিয়াটাইটিস না হইলেও অ্যামাইলেজ বাড়ে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে অ্যামাইলেজ বাড়া মানে যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে আমরা সেরকম মনে করব না, এটা একটা ইম্পর্টেন্ট। প্রায় 80% আপ টু 80% পেশেন্টের মাইল্ড অ্যামাইলেজ বাড়তে পারে। কারেক্টেড সোডিয়াম, এটাও আসলে আন্ডার গ্রাজুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট না, তারপর যারা আগ্রহী আমি জানার সুযোগ দিচ্ছি, মানে জেনে নিতে পারলে, যে যদি ব্লাড গ্লুকোজ বেশি থাকে তার সোডিয়াম লেভেল কম থাকে, কারেক্টেড সোডিয়াম দেখতে হয়। মনে রাখার জন্য সোজা কথা যে 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে প্রতি 100-র জন্য 0.16 অ্যাড করতে হয়, সরি 1.6 মিলিমোল অ্যাড করতে হয়। তার মানে যদি কারো ব্লাড সুগার 200 থাকে এবং সোডিয়াম যদি থাকে সে 130, তার মানে তার কারেক্টেড হবে কত, 100 প্লাস 1.6, সরি 130 প্লাস 1.6, মানে 100-র উপরে প্রতি 100-র জন্য 1.6 সোডিয়াম অ্যাড করতে হয়। তারপর যদি কারো কনফিউশন থাকে, যদি কারো জানার আগ্রহ থাকে, ফেসবুকে কমেন্ট করলে বা আমার গ্রুপে কমেন্ট করলে আমি এগুলো তোমাদেরকে পরে বুঝিয়ে দিব। অসমোলারিটি হিসাবটা আমাদের একটু জানা দরকার, যে অসমোলারিটি হলো অ্যামাউন্ট অফ সলিউট দিয়ে ইউজ করা হয়। আমাদের যেগুলো আছে সোডিয়াম পটাশিয়াম আছে এবং এর কাউন্টার নেগেটিভ মানে অ্যানায়ন গুলো আছে, এই জন্য সোডিয়াম এবং পটাশিয়ামকে দ্বিগুণ করা হয়। সোডিয়াম প্লাস পটাশিয়াম ইন্টু 2 প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া, দিস ইজ টোটাল অসমোলারিটি। বাট ইফেক্টিভ অসমোলারিটি, যেটা মানে ট্রুলি ইফেক্ট হয়, এখানে আমাদের দরকার হয় 2 ইন্টু সোডিয়াম প্লাস গ্লুকোজ। এই ইফেক্টিভ অসমোলারিটি যদি 300-র উপরে চলে যায় আমরা হাইপার অসমোলারিটি করব। যদিও ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যে হাইপার অসমোলারিটি আমরা মেজার করি যখন, যদি এটা মোর দ্যান 320 হয়, আমরা একটু পরেই দেখব, তখন আমরা এটাকে বলবো হাইপার অসমোলার স্টেট। এখন আমরা ডিকে কখন ডায়াগনোসিস করব, আমরা আগেই বললাম তার ডায়াবেটিস মানে হাইপারগ্লাইসিমিয়া থাকতে হবে, নাম্বার 2 তার কিটোসিস থাকতে হবে, নাম্বার 3 মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে হবে। অ্যাসিডোসিস কেমন করে বুঝবো, যদি বাইকার্বনেট 15 মিলিমোলের চেয়ে কমে যায় অথবা পিএইচ 7.3 এর চেয়ে কমে যায়, তাইলেই আমরা এটাকে ডিকে বলবো। এখানে খেয়াল করুই আমাদের নরমাল পিএইচ কিন্তু 7.35 পর্যন্ত, 7.3 পর্যন্ত কমলেও আমরা সেটাকে মেটাবলিক অ্যাসিডোসিস ধরছি না। 7.3 এর নিচে নেমে গেলে তখনই আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলবো। বাইকার্বনেট নরমালি প্রায় 18 থেকে 20-25 বিভিন্ন জায়গায় রেফারেন্সে বিভিন্ন রকম আছে, এটা 15 এর নিচে না নামা পর্যন্ত আমরা এটাকে অ্যাসিডোসিস ধরবো না, মানে দিকে ডায়াগনোসিস করব না। আর প্রায়
10% দিকে যেদের তাদের ব্লাড সুগার ইউজুয়ালি 14 মিলিমোলার চেয়ে কম থাকে, এদেরকে বলা হয় ইউগ্লাইসেমিক ডিকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে পেশেন্ট অলরেডি ট্রিটমেন্ট পেয়েছে, যে ব্লাড সুগার নর্মাল, তারপরেও কিটোঅ্যাসিডোসিস, এটা কেমনে সম্ভব? অনেক কারণেই হতে পারে। আমরা অনেক কারণ, এগুলোও আমাদের আন্ডার গ্রাজুয়েটে এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা একটু এটুকু জানলেই হবে। একটা জিনিস আমাদের জানতে হবে, নতুন একটা ড্রাগ আসছে SGLT2 ইনহিবিটর, যেটা ব্লাড গ্লুকোজকে লেভেলকে কমায় রাখে, কিন্তু যেহেতু ইনসুলিনের উপর তার কোনো রোল নাই, সুতরাং ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকলে লাইপোলাইসিস হয়ে তার ডিকে হতে পারে। ব্লাড সুগার নরমাল বাট ডিকে, এই একটা ড্রাগের ব্যাপারটা আমাদের জানলেই চলবে, বাকি সব আমাদের আন্ডার গ্রাজুয়েটে এটা সম্পর্কে ফার্দার না জানলেও চলবে। আর হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট কখন বলবো? প্রথম কথা, হাইপারগ্লাইসেমিয়া থাকতে হবে, এখানে ইউজুয়ালি অনেক বেশি হাইপারগ্লাইসেমিয়া থাকে, ইউজুয়ালি মোর দ্যান 30 মিলিমোল থাকে। অসমোলারিটি বেশি থাকতে হবে, মোর দ্যান 320 বেশি হতে হবে। একটা জিনিস খেয়াল করি, অসমোলারিটির ইউনিটটা খেয়াল করবো, ইউনিট জিজ্ঞাসা করেন অনেক সময়, মিলি অসমোল পার কেজি। এবং পেশেন্ট এক্সট্রিমলি ডিহাইড্রেটেড থাকে ইন দ্য অ্যাবসেন্স অফ হাইপারকিটোনেমিয়া, কিটোনের লেভেল কম থাকে এবং অ্যাসিডোসিস থাকবে না, মানে বাইকার্বনেট 15 চেয়ে বেশি থাকবে এবং পিএইচ মোর দেন 7.3 এর চেয়ে বেশি থাকবে। এটা হলো আমাদের হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। আচ্ছা, জাস্ট আমাদের ভাগ দরকার নেই, দুইটা জিনিস আমরা যদি পার্থক্য খেয়াল করি, যে হাইপারঅসমোলার স্টেট এবং ডিকে এর পার্থক্য, আমাদের এই ভাগটুকু প্রয়োজন নেই। জাস্ট একটা জিনিস খেয়াল করি, এখানে ব্লাড সুগার থাকে ইউজুয়ালি 14 মিলিমোলের বেশি, আর এখানে ইউজুয়ালি 30 মিলিমোলের চেয়ে বেশি, মানে 600 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে বেশি। নাম কিটোঅ্যাসিডোসিস, এখানে অ্যাসিডোসিস কম থাকে, মানে 7.3 এর চেয়ে কম থাকে, আর এটা 7.3 এর চেয়ে বেশি থাকে। বাইকার্বনেট এখানে 15 এর চেয়ে বেশি কম থাকে ডিকে এতে, কিন্তু হাইপারঅসমোলারে 15 এর চেয়ে বেশি থাকে। কিটোন বডি ইউরিনে বা ব্লাডে এটাতে অনেক বেশি থাকে, হাইপারঅসমোলার স্টেটে অনলি মাইল্ডলি পজিটিভ হইতে পারে। অসমোলারিটি ডিকে এতে ইউজুয়ালি নরমাল থাকে, আর হাইপারঅসমোলার স্টেটে অসমোলারিটি মোর দেন 320 থাকে। অ্যানায়ন গ্যাপ সম্পর্কে আমাদের একটু আইডিয়া দরকার, যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ডিফারেন্স, সেটাই হলো অ্যানায়ন গ্যাপ। যখন অন্য কোনো অ্যানায়ন যোগ হয়, যেমন কিটোন বডিজ, সেটা আর একটা অ্যানায়ন, তার এদের অ্যানায়ন গ্যাপটা অনেক বেড়ে যায়, যার জন্য কিটোঅ্যাসিডোসিসে ইউজুয়ালি অ্যানায়ন গ্যাপ বেশি থাকে, যেটা হাইপারঅসমোলার স্টেটে অ্যানায়ন গ্যাপ ইউজুয়ালি কম থাকে। ব্যাস, এ হলো পার্থক্য। যদি জানতে চাই এতটুকুই, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। এখন আমরা ট্রিটমেন্ট কেমন করে করব? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের প্যাথোলজিটা জানতে হবে, প্রবলেমটা কি, আমাদের প্রবলেমগুলো জেনে নিই। প্রবলেমগুলো জানলে আমাদের ট্রিটমেন্ট খুব সহজ। প্রথম জিনিস আমরা বলেছিলাম যে ডিহাইড্রেশন এন্ড সোডিয়াম লস, পেশেন্ট এক্সট্রিমলি ডিহাইড্রেটেড থাকে এবং সোডিয়াম ডেফিসিয়েন্সি থাকে। পেশেন্টের পটাশিয়াম এক্সেস থাকে ব্লাডে, যদিও তার বডি পটাশিয়াম লস থাকে, এবং আদার ইলেকট্রোলাইট লস। পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া এবং ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে। পেশেন্টের ইনফেকশন ইউজুয়ালি কারণ, অন্য কারণ হইতে পারে, এবং তার কনসাসনেস লেভেল অল্টার থাকতে পারে। তাহলে আমাদের ম্যানেজমেন্টে কয়েকটা জিনিস, তার ডিহাইড্রেশন কারেকশন করবো। এখানে ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটুকু, ডিহাইড্রেশন কারেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ম্যানেজমেন্ট অফ ডিকে। এই কথাটুকু সব সময় মনে রাখতে হবে, কারণ আমরা যদি ডিহাইড্রেশন কারেকশন করতে পারি, অনেক কিছু ঠিক হয়ে যাবে। অ্যাসিডোসিস অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে। হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া মরে না, মরছে অ্যাসিডোসিসের জন্য। সুতরাং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনসুলিন না, ডিহাইড্রেশন কারেকশন। আবার আরেকটা জিনিস, ইনসুলিনের ইম্পর্টেন্স, যে জিনিসটুকু, ইনসুলিনের ইম্পর্টেন্সটা ব্লাড সুগার কন্ট্রোলের না, ইনসুলিনের ইম্পর্টেন্সটা হলো লাইপোলাইসিস প্রিভেনশনের জন্য। সুতরাং আমরা কন্টিনিউয়াস ইনসুলিন দিতে থাকবো, ইভেন ব্লাড সুগার লো, আমরা প্রয়োজনে গ্লুকোজ দিয়ে হলেও ইনসুলিন দিব। আমরা দেখবো সেটা সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টে। তাহলে ডিহাইড্রেশন এবং সোডিয়াম লস, সুতরাং আমরা ডিহাইড্রেশন কারেকশন করবো, সোডিয়াম রিপ্লেস করবো, পটাশিয়াম ইলেকট্রোলাইট লস সেটাকে রিপ্লেস করবো। হাইপারগ্লাইসেমিয়া এবং ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে, আমরা ইনসুলিন রিপ্লেস করবো। ইনফেকশন থাকছে, আমরা অ্যান্টিবায়োটিক দিব। যদি অন্টাল কনসাসনেস থাকে, একটা আনকনসাস রোগের যেসব রুটিন ম্যানেজমেন্ট গুলো, সেগুলো করবো। ব্যাস, চিকিৎসা শেষ। প্রথম কথা হলো ফ্লুইড থেরাপি। আমরা বলছি এক্সট্রিমলি ডিহাইড্রেটেড থাকে, পেশেন্টের ইউজুয়ালি 3 থেকে 6 লিটার পর্যন্ত পানি ডেফিসিট থাকে, এবং এই ডেফিসিটটা আমরা উইদিন 24 আওয়ার্স কারেকশন করব। 3 থেকে 6 লিটার আমরা শুরু করব ক্রিস্টালয়েড দিয়ে, নরমাল স্যালাইন দিয়ে শুরু করব। সাধারণভাবে মনে রাখার জন্য আমাদের আন্ডার গ্রাজুয়েটে প্রথম 1 লিটার দেবো আধা ঘন্টায়, পরবর্তী 1 লিটার দেবো 1 ঘন্টায়,
পরবর্তী 1 লিটার দেব 2 ঘন্টায়, পরবর্তী লিটার 2 থেকে 4 ঘন্টায় তার প্রয়োজন অনুযায়ী। এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, যদি কখনো পেশেন্টের মানে সোডিয়াম বেশি থাকে, সেক্ষেত্রে নরমাল স্যালাইনের পরিবর্তে 0.45% সোডিয়াম ক্লোরাইড ইউজ করা উচিত। যদিও আমরা এটা করি না, আমরা ইউজুয়ালি নরমাল স্যালাইন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। আর ব্লাড সুগার যখন 15 এর চেয়ে নিচে বা ইন হাইপারসমোলার স্টেটে বা ডিকে তে যদি এটা 11 এর নিচে চলে আসে, তখন আমরা এর সাথে ডেক্সট্রোজিন অ্যাকোয়া অ্যাড করব প্রতি মানে 2 থেকে 4 ঘন্টায় 1 লিটার প্রয়োজন অনুযায়ী। কারণ আমরা ইনসুলিন বন্ধ করতে পারবো না, আমরা ডেক্সট্রোজ দিব এবং ইনসুলিন দিব। ডেক্সট্রোজ যেটা আমরা ডেক্সট্রোজ অ্যাকোয়া যেটা দিচ্ছি, এটা আসলে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশনটাকে ট্রিট করছে। এখন আমরা আগেই বললাম যে এটা 24 ঘন্টার ফ্লুইড ডেফিসিট চিন্তা করে আমরা সেটাকে রিপ্লেস করব এবং তার অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট হচ্ছে কিনা সেটা আমরা মনিটর করব তার হিমোডাইনামিক স্ট্যাবিলিটি দেখে, তার পালস কেমন আছে, তার বিপি কেমন আছে, তার ইনটেক কত, আউটপুট কত, এবং কিছু ল্যাবরেটরি ভ্যালু, তার ব্লাড সুগার কত হচ্ছে, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম কেমন হচ্ছে, এই সব কিছুর উপর বেস করে আমরা তার অ্যাডিকুয়েট ফ্লুইড রিপ্লেস হচ্ছে কিনা সেই সিদ্ধান্ত নিব। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা যেন ওভার রিপ্লেস করে তার হার্ট ফেলিয়ার করে না দিই। বয়স্ক রোগীদের তার লোড কতটুকু আছে, আমি অতিরিক্ত ফ্লুইড দিয়ে যেন তার হার্ট ফেলিয়ার করে না দিই। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। সুতরাং যারা প্রেগনেন্ট, যারা বাচ্চা, যারা বয়স্ক মানে এক্সট্রিম অফ এজ, যাদের কার্ডিয়াক এন্ড রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাদের ক্ষেত্রে ফ্লুইড রিপ্লেসমেন্টের হিসাবটা খুব মেটিকুলাসলি করতে হবে। এবার আসি ইনসুলিন। আমরা আগেই বললাম যে ইনসুলিন কেমন করে দিব। আসলে আমরা চেষ্টা করব কন্টিনিউয়াস আইভি ইনফিউশন দিয়ে, সাবকিউটেনিয়াসলি কখনোই দিব না। কারণটা আমরা জানি, কারণ যখন পেশেন্ট শকে আছে, যখন শকে থাকে তখন স্কিন থেকে ব্লাড ডাইভার্ট হয় টু ভাইটাল অর্গান। তার মানে আমরা যদি সাবকিউটেনিয়াস ইনসুলিন দেই, দ্যাট উইল নট বি অ্যাবজর্বড এবং সেটা কোনো কাজ করবে না। তার জন্য কি হবে, ওই সময় কোনো কাজ করছে না, আমরা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, যখন ডিহাইড্রেশন কারেকশন হলো হঠাৎ করে পুরো ইনসুলিন রিঅ্যাবজর্ব হবে এবং পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হবে। দিস ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এই জন্য আমরা কখনোই সাবকিউটেনিয়াস দিব না। যদি দিতেই হয় যে আমরা আইভি দিতে পারছি না, কখনো কখনো আইএম দেওয়া হয়, বাট আইভি দেওয়া খুব সহজ, মানে খুব নির্বিঘ্নেই দেওয়া যেতে পারে। যদি পাম্প থাকে আমরা ইনফিউশন পাম্পে দিয়ে দিব, অথবা পাম্প না থাকলে আমরা নর্মাল স্যালাইনের মধ্যে টাইটার করতে পারি। এটা আমরা একটু জেনে রাখি। 500 ml নর্মাল স্যালাইনের মধ্যে যদি আমরা 50 ইউনিট দেই, এরপর আমরা মাইক্রোবুরেট সেট দিয়ে ইনসুলিন ইনফিউশন দিব। যদি 10 মাইক্রোড্রপ পার মিনিট দিয়ে থাকি, তার মানে 1 ইউনিট পার আওয়ার যাবে ইনসুলিন। 20 মাইক্রোড্রপ দিলে 2 ইউনিট যাবে, 30 মাইক্রোড্রপ দিলে 3 ইউনিট যাবে, 60 মাইক্রোড্রপ দিলে 6 ইউনিট পার আওয়ার যাবে। এটা হলো আমাদের সহজ হিসাব, খুব সহজ হিসাব। এবং আইভি দিতে একদম ভয় পাওয়ার কিছু নাই, কারণ আইভি দিলে কোনো সাইড এফেক্ট হবে না, বিকজ আইভি ইনসুলিন হাফ লাইফ ভেরি শর্ট। যদি একটু বেশি হয়ে যায় বন্ধ করে দিলে এটা কারেকশন হয়ে যায়, একটু গ্লুকোজ কারেকশন করে দিলে হাফ লাইফ মাত্র 5 মিনিট। সুতরাং আইভি দিলে আমাদের ভয়ের কোনো কারণ নাই। তো ইউজুয়াল আমাদের যে কনভেনশনাল গাইডলাইন আমাদের এর জন্য জানলেই চলবে। আমরা মোটামুটি 6 ইউনিট পার আওয়ার শুরু করব, যদি যে কোনো লেভেল থেকে 4 to 6 ইউনিট পার আওয়ার। যদি সুগার না কমে, আমরা দেখবো আমাদের টার্গেট 3 to 6 মিলিমোল পার আওয়ার কমতে হবে। 1 ঘন্টা শেষে যদি 3 এর চেয়ে কম কমে, আমরা যা শুরু করেছি ডোজ বাড়িয়ে দেবো, ডাবল করে দেবো। যদি 6 এর চেয়ে বেশি কমে, আমরা ডোজ অর্ধেক করে দিব। এটা একটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ইনসুলিন অ্যাডজাস্ট করতে হবে সেরকম করে। আইভি কেমন করে দিব আমি আগে বললাম, কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা, আমরা দুই ভাবে দিতে পারি, উইথ বোলাস, উইদাউট বোলাস। আমরা কন্টিনিউয়াসলি 0.14 ইউনিট পার কেজি হিসাবে কন্টিনিউয়াস আইভি ইনসুলিন ইনফিউশন, কন্টিনিউয়াস আইভি ইনফিউশন বা কন্টিনিউয়াস ইনসুলিন ইনফিউশন, এটা আমরা ট্রিপে চালু করতে পারি বা সিরিঞ্জ পাম্প দিয়ে দিতে পারি, অথবা 0.1 ইউনিট পার কেজি বোলাস দিয়ে ফলোড বাই 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার হিসাবে দিতে পারি। আর আমরা বললাম আমাদের প্র্যাকটিক্যাল ইউজের জন্য যেখানে সিরিঞ্জ পাম্প নেই, সেখানে আমরা মাইক্রোগ্রেড সেট দিয়ে দিতে পারি। মোটামুটি 30 to 40 মাইক্রোড্রপ, 500 ml এর মধ্যে 50 ইউনিট দিয়ে 40 to 60 মাইক্রোড্রপ পার মিনিট আমরা চালু করব। একটু আগে বললাম আমাদের টার্গেটটা কি, টার্গেট হলো প্রতি ঘন্টায় 3 থেকে 6 মিলিমোল কমতে হবে। মানে আমার শুরুতে যদি 30 থেকে থাকে, পরবর্তী ঘন্টায় কমপক্ষে 27 হইতে হবে। যদি তা না হয়, তার মানে আমরা ইনসুলিন ডোজটাকে বাড়িয়ে দিব। আর যদি 6 এর চেয়ে বেশি ফল করে, সে 30 থেকে যদি 24 এর চেয়ে কমে গেছে, তার মানে ইনসুলিন ডোজটা আমরা কমিয়ে দিব।
এই র্যাপিড কমাইলে যেটা হবে যে হঠাৎ করে অসমোলারিটি শিফট হওয়ার জন্য সেরিব্রাল ইডিমা হয়। সুতরাং আমরা র্যাপিড সুগার রিডাকশন কখনোই করব না। ইম্পর্টেন্ট যে জিনিসটুকু আমরা বললাম যে লস হয় বোথ ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার ওয়াটার, তার মানে যখন ইন্টারসেলুলার শুরু করছে আমরা নর্মাল স্যালাইন দিয়ে, যেটা এক্সট্রাসেলুলারকে রিপ্লেস করবে, এরপরে সুগার যখন কমে আসছে, কমে কমে নর্মাল অ্যারাউন্ড 11.1 এর কাছাকাছি হচ্ছে ইন ডিকে, এবং হাইপারসমোলার স্টেটে অ্যারাউন্ড 15 মানে 16.7 এর কাছাকাছি আসছে, তখন আমরা এর সাথে ডেক্সট্রোজেন অ্যাকোয়া অ্যাড করব এবং ইনসুলিন ডোজটাকে হাফ করে দেব। আগে যা শুরু করেছিলাম তার অর্ধেক। আমরা পার আওয়ার হিসাবে যেমন করে বলেছিলাম, যদি এরকম পার কেজি ইউনিট হিসাব করতে না পারি, আমরা যদি 6 ইউনিট শুরু করি তাহলে 3 ইউনিট করে দিব পার আওয়ার, মানে 60 মাইক্রোড্রপে শুরু করেছিলাম, এখন 30 মাইক্রোড্রপ করে দিব। অথবা যদি এরকম ইনফিউশন পাম্প দিয়ে আমরা পার কেজি হিসাব করে দিই, আগে শুরু করেছিলাম 0.5 বা 1 ইউনিট, আমরা তার অর্ধেক করে দিব 0.05 ইউনিট, আবার কমে যাচ্ছে, আবার করে দেব। আমাদের টার্গেটটা হচ্ছিল ব্লাড সুগারটাকে 8 to 11 এর মধ্যে মেইনটেইন করব এবং ডিকেতে এবং হাইপারসমোলার স্টেটে 14 থেকে 17 এর মধ্যে ব্লাড সুগার মেইনটেইন করব আনটিল রিজলিউশন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ইনসুলিন কখনোই বন্ধ করব না, প্রয়োজনে ডেক্সট্রোজ বাড়িয়ে দিব, কারণ ইনসুলিন দরকার এই লাইপোলাইসিস প্রিভেন্ট করার জন্য, আমাদের অ্যাসিডোসিস রিজলভ করার জন্য। অ্যাসিডোসিস বন্ধ না হওয়া পর্যন্ত, মানে ভালো না হওয়া পর্যন্ত আমরা কখনোই ইনসুলিন বন্ধ করব না। যদিও কিছু কিছু জায়গায় বলা আছে, কিছু কিছু জায়গায় না, বেশিরভাগ জায়গায় বলা আছে যখন হাইপোক্যালেমিয়া হয়ে যায় টেম্পোরালি ইনসুলিন হোল্ড করতে বলা হয়েছে, বাট উই নেভার ইউজ দ্যাট। আমরা সবসময় ইনসুলিন চালু রাখি, প্রয়োজনে পটাশিয়াম ডোজটাকে বাড়িয়ে দিয়ে। এবার আসি পটাশিয়ামে। পটাশিয়ামে কি করব? ইম্পর্টেন্ট জিনিস হলো, যেহেতু পটাশিয়াম রেনাল ফাংশন যদি ঠিক না থাকে, পটাশিয়াম বডিতে জমতে থাকবে। সুতরাং আমাদের রেনাল ফাংশন অ্যাডিকুয়েট কিনা আমাদের এই জিনিসটুকু এনশিওর করে নিতে হবে, যে ইউরিন আউটপুট যদি 50 ml এর পার আওয়ার বেশি আছে কিনা এটা আমাদের একটা এনশিওর হতে হবে, না হলে আমরা আইপি পটাশিয়াম দিব না। সাধারণভাবে আমরা যদি পটাশিয়াম লেভেল বলি 3.5 থেকে 5.5, এটা যে স্ট্যান্ডার্ড লিখেছে 3.3 to 5.2 বলেছে। সুতরাং আমাদের যদি নরমালের চেয়ে বেশি থাকে, আমাদের রেফারেন্স যদি 3.5 থেকে 5.5 হয়, নরমালের চেয়ে বেশি থাকে, কোনো অ্যাডিড পটাশিয়াম দিব না। নরমালের চেয়ে কম আছে, আমরা এটাকে কারেকশন করে নেব 20 to 30 মিলিমোল পার আওয়ার, মানে এটা কিন্তু খুব র্যাপিড ইনফিউশন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা পটাশিয়াম নিয়ে যত বেশি ভয় পাই, আসলে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। 32 মিলিমোল পার আওয়ার কারেকশন করে আমরা পটাশিয়ামটাকে নরমাল লেভেলে এনে দিব, এবং পটাশিয়াম লেভেল যদি নরমাল থাকে, আমরা 30 মিলিমোল পার লিটার, প্রতি লিটার ফ্লুইডের মধ্যে এই পরিমাণ 20 to 30 মিলিমোল, মানে 1 থেকে 2 অ্যাম্পুল পটাশিয়াম প্রত্যেক লিটার ফ্লুইডে দিব, এবং আমাদের টার্গেটটা হলো পটাশিয়াম লেভেলটাকে নরমাল রেঞ্জের মধ্যে মেইনটেইন করব। তাহলে আমাদের এখানে তিনটা মেসেজ, যদি নরমালের চেয়ে বেশি হয় নো অ্যাডেড পটাশিয়াম, যদি নরমালের চেয়ে কম হয় তাহলে এটাকে আগে কারেকশন করে নিব 20 to 30 মিলিমোল পার আওয়ার আইভি ইনফিউশন দিয়ে, আর যদি নরমাল রেঞ্জ হয় সেক্ষেত্রে 20 to 30 মিলিমোল পার লিটার অফ দ্য ফ্লুইডের মধ্যে পটাশিয়াম মেইনটেইন করব। এবার আসি বাইকার্বনেট। বাইকার্বনেটের ব্যাপারে অনেক তর্ক বিতর্ক অনেক। সাধারণভাবে বাইকার্বনেট দেওয়া হয় না, ইভেন অ্যাসিডোসিস, কারণ বাইকার্বনেট দিলে খুব র্যাপিড পিএইচ শিফট হবে, যেটা সেরিব্রাল ইডিমা করবে, দ্যাট ইজ ডেঞ্জারাস। সুতরাং যদি না পিএইচ অনেক বেশি লো থাকে, 6.9 এর চেয়ে কম থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা বাইকার্বনেট দিব না। যদি 6.9 এর চেয়ে কম থাকে, সেক্ষেত্রে 100 মিলিমোল সোডি বাইকার্ব 400 ml নরমাল মানে ফ্লুইডের মধ্যে দিব, এর সাথে পটাশিয়াম দিব, বিকজ আমরা যখন অ্যাসিডোসিস কারেকশন করি সিভিয়ার হাইপোক্যালেমিয়া হবে, এই জন্য সাথে পটাশিয়ামটাকে আমরা রিপ্লেস করব। এবং যতক্ষণ না পিএইচ 7 এর উপর পর্যন্ত যাচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত এটা রিপিট করব। যদি আমরা 2 ঘন্টা পর পর মনিটর করব পটাশিয়াম, কারণ এখানে হাইপোক্যালেমিয়া হয়ে যেতে পারে। যদি 7 এর বেশি হয়ে যায়, আমরা সাথে সাথে বাইকার্বনেট বন্ধ করে দেব। ইউজুয়ালি বাইকার্বনেট দরকার হয় না, কারণ যখন আমরা ডিহাইড্রেশন কারেকশন করি, আমাদের কিডনি অটোমেটিক্যালি অ্যাসিডোসিসকে কারেক্ট করে নেয়। প্লাস ইনসুলিন যেটা দিচ্ছি সেটা লাইপোলাইসিস প্রিভেন্ট করছে, নতুন অ্যাসিড তৈরি হওয়া বন্ধ হচ্ছে, এবং কিডনি এটাকে এক্সক্রিট করে দিচ্ছে। সেজন্য ইউজুয়ালি বাইকার্বনেট দরকার হচ্ছে না। আর আমরা আগেই বললাম এদের কনকারেন্ট ইনফেকশন থাকে, আমরা সাসপেক্টেড যে ইনফেকশন আছে সেই অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিব।
আর ওই যে যেটা বললাম যে আনকনসিয়াস পেশেন্ট বা যদি পেশেন্ট অল্টার্ড কনসিয়াসনেস থাকে তাহলে আমরা তাদের আনকনসিয়াসনেসের যে রুটিন ম্যানেজমেন্ট সেগুলো করব। যদি ইউরিন আউটপুট না থাকে আমরা ক্যাথেটারাইজ করব। যদি পেশেন্ট খুব বেশি ভমিটিং থাকে আমরা এনজি সাকশন দিয়ে ক্লিয়ার করে দিব, অথবা যদি সে না খেতে পারে লম্বা সময় ধরে আমরা ইউজুয়ালি এনজি ফিডিং দেওয়া হয় না, আমাদের যে আই কেয়ার, মাউথ কেয়ার, স্কিন কেয়ার সেগুলো সবগুলো কেয়ার করব। যদি তার এক্সট্রিম শকে থাকে সেক্ষেত্রে আমরা সিভি লাইন দিয়ে সেই অনুযায়ী সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটর করব। যদি সিভিয়ার কেসে আমাদের কার্ডিয়াক মনিটরিং দরকার হতে পারে সেটা আমরা করব। আর যখন ডিহাইড্রেশন থাকে পেশেন্টের থ্রোম্বোসিসের রিস্ক অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস দেব। দিস ইজ দ্য অ্যাডিশনাল সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তো এই হলো মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট। আমরা যেসব জিনিস মনিটর করব, যেসব প্রবলেম গুলো হয় সেগুলো মনিটর করব। কি কি হচ্ছে, ব্লাড সুগার কতটুকু হলো, আমরা খুব ফ্রিকোয়েন্টলি 2 আওয়ারলি 1 আওয়ারলি গ্লুকোজ মনিটর করব। রেনাল ফাংশন কেমন হচ্ছে সেটা করব। ইলেকট্রোলাইট যেহেতু খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম, আমাদের ইলেকট্রোলাইটটা দেখতে হবে। ভেনাস পেস ইউজুয়ালি গাইডলাইনে বলা আছে 2 থেকে 4 ঘন্টা পর পর, কিন্তু আমরা আসলে এতবার দেখতে পারি না বা দেখি না, আমরা শুধু ডায়াগনোসিস একবার করি না। এখন কতক্ষণ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট চালু রাখবো? এই যে এত চিকিৎসা দিচ্ছি কতক্ষণ পর্যন্ত? এক কথায় যদি বলি, আনটিল রিজলিউশন অফ হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস। সেটা কি জিনিস? যদি ডিকে এর ক্ষেত্রে বলি আমরা, ব্লাড সুগার 11 এর চেয়ে কম আছে এবং যে কোনো দুটার, যে বাইকার্বনেট 15 চেয়ে বেড়ে গেছে, অ্যাসিড ডোসিস কারেকশন হয়ে গেছে এবং অ্যানায়ন গ্যাপ 12 চেয়ে কমে গেছে। যদি এই সব কন্ডিশন গুলো ফুলফিল করে তাহলে আমরা আইভি ইনসুলিন বন্ধ করে দিব। হাইপারসমোলার স্টেটের ক্ষেত্রে যতক্ষণ, একই কথা যে হাইপারগ্লাইসেমিক স্টেট ক্রাইসিস যতক্ষণ না দূর হয় কেমন করে বুঝবো? পেশেন্টের মেন্টাল স্টেট ঠিক হয়ে যাবে এবং তার দুটাই হয়ে গেছে এবং তার যে অসমোলারিটি ঠিক হবে। হাইপারসমোলারিটি কারেকশন হওয়া এবং মেন্টাল স্টেট ঠিক হওয়া পর্যন্ত আমরা আইভি ইনসুলিন চালু রাখবো। কতক্ষণ পর্যন্ত? ইউজুয়াল একটা যদি আমরা গ্রস যে বলি, যেসব এস্টাবলিশ পাবলিক ডাটা যেসব, সেগুলোতে দেখা যাচ্ছে যে ডিকে ব্লাড সুগার কন্ট্রোল হতে অ্যারাউন্ড 6 আওয়ার দরকার হয় এবং অ্যাসিডোসিস কারেকশন হতে অ্যারাউন্ড 12 আওয়ার দরকার হয়। ভ্যারি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ইট ইজ দ্য মিন এভারেজ আওয়ার, যেটা মানে পাবলিশ ডাটা থেকে পাওয়া যায়। এখন আমরা যখন আইভি বন্ধ করলাম, আমরা সাবকিউটাস চালু করব। কখন করব? একই কথা, যখন হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস ওভার হবে এবং পেশেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কথা, মুখে খেতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট মুখে খেতে পারবে তখন আমরা সাবকিউটাস ইনসুলিনে চলে আসবো। একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা জানি যে সাবকিউটাস ইনসুলিন যদি আমরা দিয়ে থাকি সেটা অ্যাবজর্ব হতে সময় লাগে, কাজ করতে সময় লাগে। এই জন্য প্রায় আধা ঘন্টা থেকে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কখনো কখনো বলি 2 ঘন্টা ওভারল্যাপ করতে, মানে সাবকিউটাস ইনসুলিন দেওয়ার পরেও আমরা আইভি ইনসুলিন চালু রাখবো যাতে তার এই অ্যাসিডোসিসটা রিকার না করে। তাহলে মোটামুটি হলো আমাদের ম্যানেজমেন্ট। এই টোটাল জিনিসটাকে যদি আমরা সামারি করি, আইভি ফ্লুইড কখন দিব? যদি সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া বা শক থাকে সেক্ষেত্রে কার্ডিওটনিক এজেন্ট দেওয়া লাগবে। সিভিয়ার ডিহাইড্রেশন থাকলে তো খুব র্যাপিডলি সোডিয়াম কারেকশন করতে হবে, 1 লিটার পার আওয়ার, শুরুতে আরো বেশি। যখন মাইল্ড ডিহাইড্রেশন থাকে তখন আমরা ধীরে ধীরেই করব। সাধারণভাবে বলা আছে সোডিয়াম লো থাকলে আমরা নরমাল স্যালাইন দেব 2 to 4 আওয়ারলি 1 লিটার। আর যদি নরমাল বা হাই থাকে 0.45 সোডিয়াম ক্লোরাইড দেওয়ার কথা, বাট আমরা ইউজ করি না। আমরা সব ক্ষেত্রেই আনটিল নরমাল, মানে এটা হাই যদি না থাকে আমরা নরমাল স্যালাইন দিয়ে চিকিৎসা করি। কতক্ষণ পর্যন্ত? আমরা বললাম যে ব্লাড সুগার 200 বা 11.1 এর চেয়ে নিচে না নামা পর্যন্ত ইন্ডিকে এবং 16.7 এর নিচে না নামা পর্যন্ত ইন হাইপারসমোলার স্টেট আমরা এই নরমাল স্যালাইন চালু রাখবো। যখন এই লেভেলে চলে যাবে তখন আমরা এর সাথে 5% ডেক্সট্রোজ অ্যাড করব। কতটুকু? ঠিক একই রকম, 2 থেকে 4 ঘন্টা 1 লিটার। বাইকার্বনেট আমরা বললাম ইউজুয়ালি দরকার হয় না, যদি পিএইচ 6.9 এর চেয়ে নিচে নেমে যায় সেক্ষেত্রে 100 মিলিমোল দিব, 2 ঘন্টা পর পর চেক করব পিএইচ 7 হওয়া পর্যন্ত। ইনসুলিন আমরা আইভি দিব। যখন সুগার যদি না কমে, এখানে ফার্দার বোলাস দেওয়ার কথা বলা আছে, আমরা জাস্ট ডোজ বাড়িয়ে দিই। এরপরে কতক্ষণ পর্যন্ত? যদি ডিকেতে 11 এর চেয়ে নিচে নামে তখন আমরা ইনসুলিন ডোজ হাফ করে দিব এবং ডেক্সট্রোজ চালু করে দিব। যদি হাইপারসমোলার স্টেটে 16.7 এর নিচে নামে তখন ইনসুলিন ডোজটাকে আমরা হাফ করে দিব।
প্রত্যেকটা জিনিস আমরা ইভ্যালুয়েট করবো, করবো পেশেন্টের যখন এই অ্যাকিউট হাইপারগ্লাইসেমিক কন্ডিশন রিকভারি করে যাবে, তখন আমরা সাবকিউটেনিয়াস ইনসুলিনে শিফট করব। ব্যাস। কমপ্লিকেশন কি হতে পারে? ইনসুলিন যদি বেশি হয়ে যায় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স বোথ হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, সেরিব্রাল ইডিমা হতে পারে। দিস ইজ আ ডেঞ্জারাস কমপ্লিকেশন। সুতরাং আমাদের এই ওভার ট্রিটমেন্ট কখনোই করা যাবে না। সো মোটামুটি আমাদের মানে কিটোঅ্যাসিডোসিস মোটামুটি এতটুকু জানলেই চলবে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ইউর পেশেন্ট হিয়ারিং। যদি কোনো কোয়ারি থাকে ফেসবুক গ্রুপে আমাদের কোশ্চেন করলে বা আমার গ্রুপে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব। আর যারা ইন্টারেস্টেড, যদি ফার্দার জানতে চাও, আমরা এখানে অনেক কিছু জানার আছে, অনেক ফার্দার বহুত কিছু আছে যেগুলো যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এরা যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে এগুলো আলাপ করব। তো থ্যাংক ইউ অল। আমরা নেক্সট অ্যাকিউট কমপ্লিকেশন পরবর্তী ক্লাসে কন্টিনিউ করব। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। ধন্যবাদ সবাইকে।